কত করে বললাম যে বাগানে আমার ভালো লাগে না, একটু বাড়ির মধ্যে ব্যবস্থা করো না। তুমিও পাগল, তুমি কেন বুঝতেছো না? আমার শাশুড়ি আছে না, আর আমার শাশুড়ি যদি কোনাক্ষরে টের পায় যে তোমার সাথে আমার সম্পর্ক, তাহলে আমি ওই বাড়িতে টিকতে পারবো না। আর ওই বাড়িতে যদি টিকতে না পারি, সোহেলের এত অর্থ করি কিছুই আমি পাবো না। কিন্তু এই বাগানে আর কতদিন বলো? এই ঝোড়ে জঙ্গলে সব কিছু কি হয়? বরঞ্চ ঝোড়ে জঙ্গলে যদি আসি, হঠাৎ যদি অন্য কেউ দেখে ফেলে, তাহলে কি হবে তুমি একটাবার ভাবছো? আচ্ছা, তুমি আমাকে একটু সময় দাও। সোহেল ফোন দিচ্ছে এখন। শোনো, তুমি কথা বলো না, দেখি কি বলে। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার জন্য না অনেক বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আমি জানি এই কথাটা শোনার পরে তুমি অনেক খুশি হয়ে যাবে। আরে কি কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একবার ডিরেক্টলি বলে দাও। আমি না বাংলাদেশে চলে আসতেছি। তুমি বাংলাদেশে আসছো? কবে আসবে সোহেল? আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসছি, আর কয়েক ঘন্টার মধ্যেই আমি বাসায় পৌঁছায় যাব। কি বলছো তুমি এসব? তুমি হঠাৎ করে কনে বলানি বাংলাদেশে চলে আসছো? আরে আমি ভাবছিলাম যে বাড়িতে যেই তোমাকে সারপ্রাইজটা দিব, পরে ভাবলাম যে না, সারপ্রাইজটা আগেই দিই। আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে এসো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গেল, এবার সব গেল। তোমার সঙ্গে একটা শান্তি মতন কথা বলতেছিলাম, এর মধ্যে ফোন। আচ্ছা ঠিক আছে, তাও মানে নিলাম, কিন্তু কিনা ও দেশে চলে আসতেছে, তাও কিনা আজকে কয়েক ঘন্টার মধ্যে। দেখো, তুমি এত উতলা হইও না, আমিও তো কিছুই বুঝতেছি না। সোহেল হঠাৎ করে দেশে আসছে, আমি তো কিছুই জানি না। এখন যে কি করি? শোনো, এখন তো আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। এই যে তোমার সাথে আমি এত গভীরভাবে মেলামেশা করি, এটা যদি সোহেল জানতে পারে, তাহলে কিন্তু সোহেল আমাকে রাখবে না। তখন কি হবে বুঝতে পারছো? তুমি তো ইনকামও করো না যে তোমার হাত ধরে আমি চলে যাব। তোমাকে আমি চালাই, তোমাকে আমি টাকা দেই, তারপরে তুমি চলাফেরা করতে পারো। দেখো, এখন কিন্তু আমাদেরকে সব কিছু মেনে নিয়ে চলতে হবে। কি বলো এগুলা? তোমাকে ছাড়া আমার রাতের ঘুম হারাম, আর আমার এই রাত জাগার স্বপ্ন তুমি আমাকে দেখিয়েছো। ও অথচ তোমাকে ছাড়া না আমি এক মুহূর্ত থাকতে পারবো না। একটা কাজ করলে হয় না? সোহেলকে এই পৃথিবীর থেকে যদি সরিয়ে দেই, তাহলে কেমন হয়? কি বলছো তুমি এসব? সোহেলকে পথ থেকে সরাবো? এটা কিভাবে সম্ভব? সোহেলকে যদি পথ থেকে সরাতে গিয়ে আমরা কোনোভাবে ধরা খেয়ে যাই, আর কি এমন প্ল্যানিং আছে তোমার কাছে যে সোহেলকে আমরা পথ থেকে সরাতে পারবো? শোনো, একার প্ল্যানে কাজ হবে না, দুইজন মিলেই বুদ্ধি করতে হবে। কি করব? তুমি আমাকে বলো, তুমি যা বলবা আমি তাই শুনবো। শোনো, সোহেল তো আজকেই বাসায় আসতেছে, যে করেই হোক আজকের দিনমানের মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো। এখন শুধু সোহেলের আসার অপেক্ষা। সোহেল আসার পরেই আমি তোমাকে বলবো, তারপরে দুজনে মিলে ওকে আমাদের পথ থেকে চিরদিনের জন্য বিদায় করব। ওকে যদি বিদায় না করি, তাহলে আমি কখনো তোমার হতে পারবো না, আর তুমিও আমার হতে পারবে না। আর তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যে কোনো কিছুর বিনিময় হলেও তোমাকে আমার লাগবেই। কিন্তু আমরা কি করব সেটা তো বললে না। কি করব? তাহলে শোনো। ঠিক আছে, ডান, এই কথাই ফাইনাল। এখন আমি যাই, আমি অনেকক্ষণ এসেছি। আমার শাশুড়ি আমাকে খোঁজাখুঁজি করবে, আর সোহেলও তো কিছু সময়ের ভিতর চলে আসবে। তুমি একদম চিন্তা করো না, তুমি যে বুদ্ধি দিলা ওই বুদ্ধি মোতাবেক আমি কাজ করব। আচ্ছা ঠিক আছে, যাও, আবার কখন কে দেখে ফেলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আসি। আচ্ছা, যে করেই হোক পথের কাঁটাটা আমাকে উপড়ায় ফেলতেই হবে। কাঁটা দিয়ে যদি আমি কাঁটাটা তুলতে পারি, তাহলে আমার সব কিছু রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। এদিকে
আমি আখিকেও পাবো, আর আখির হাজব্যান্ড মানে সোহেলের এতদিন যে প্রবাস থেকে যা ইনকাম করছে, আখি তো আমাকে এমনিতেই দেখে, সব টাকা পয়সা মাঝে মধ্যে আমাকেই দেয়। আর পরবর্তীতে তো রাস্তার কাটা সাফ হয়ে গেলে সব কিছু আমারই হবে। মা, মা, আখি, আখি, মা, কেমন আছো তুমি? ভালো আছি। তুই হঠাৎ করে? মা, আমি তো হঠাৎ করে না, আখিকে তো ফোন করে বলছি যে আমি বাংলাদেশে চলে আসছি। তাই আখে তো আমাকে কিছু কয়নি। বৌমা আমাকে কিছু কইলে না কে? আমাকে জানাইলে পরে আমি বেটাটার জন্য ভালো মন্দ রাইদি থইতাম। আম্মা, আমাকেও আপনার ছেলে জানাইছে বাংলাদেশে আসার পরে, আর আমি আপনাকে জানাইনি যে আপনার ছেলে আপনাকেও সারপ্রাইজ দেয়। যাই হোক, তো সারপ্রাইজ দেওয়া হয়েছে। এবার বাজান ভিতরে চল, তুই দুমদাম লে, আমি তোর জন্য ভালো মন্দরা দিই। বৌমা যাও তো, ফ্রিজে তুমি গোস্ত মাস্ত বাইর করো, যাও। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমার না মনে হচ্ছে আমি অনেক দিন ক্ষুধার্ত। আমি 5 বছর ধরে পেট ভরে খাইনি, কারণ আমার এই মায়ের হাতের রান্না আমি অনেক মিস করছি। আমার মা রান্না করবে, আমি পেট পুড়ে খাবো। আচ্ছা ঠিক আছে বাজান, আমিও তো এই হাত দিয়ে তো কত দিন রাইতে বাইরে খাওয়াইনি। আজকে আমি তো শান্তি করে এই নিজে হাতে লুকমা বানাই বানাই তোকে আমি খাওয়াই দেব, তুই পেট ভরে খাবো। আচ্ছা বৌমা তুমি যাও না কে, ফিরে তুমি গোস্ত করে বাইর করো। আচ্ছা আখি, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? আমি আসলে তুমি খুশি হওনি? আসলে সোহেল, সেটা না, আসলে তোমাকে অনেক দিন পরে সামনে পেলাম তো, তাই নিজেকে আর ধরে রাখতে পারছি না। আর আমি খুশি না কে বলেছে? আজকে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, কারণ আজকে আমার স্বামী অনেক বছর পর ওই দূর প্রবাস থেকে আমার চোখের সামনে এসেছে। যাও বৌমা, আর কথা বাড়ায় না, যাও তো। আর বেটা রাখলি ঘরে নিয়ে যাও, হাত মুখ ধোয়ার পানি দাও, যাও যাও। চলো। সোহেল, সোহেল, এই সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি সোহেলদের বাসা? জি, এটা সোহেলদের বাসা, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি আসছি প্রবাসী মন্ত্রণালয় থেকে। ওই সোহেল অনেক দিন যাবৎ প্রবাসী ছিল, তো তো ওই দেশের সরকার আবার একটা নিয়ম করছে, যারা বেশি দিন ওই প্রবাসে বসবাস করবে তাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা করছে। তো সেই সূত্রে ওর 50 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছে ও। তো ওর একটা সিগনেচার লাগবে। 50 লক্ষ টাকা? বলছিলাম কি,
ওর সিগনেচার ছাড়া হবে না? না, ওর সিগনেচার ছাড়া তো হবে না, কারণ প্রবাসী ব্যক্তি তো সে, অত তার সিগনেচারটাই লাগবে, আর সেটা 2-1 দিনের মধ্যে করতে হবে। আচ্ছা, ও বাসাতে নেই, ওকে ডাক দেন, ওকে বলে যাই। আসলে হয়েছে কি, সোহেল তো অনেক দিন পর দেশে আসছে, তাই একটু ওর বোনের বাড়িতে ঘুরতে গেছে। আর ওর বোনের বাড়ি না অনেক দূরে, ওর আসতে প্রায় 1 সপ্তাহ লাগবে। তাই বলছিলাম যে আমি তো সোহেলের স্ত্রী, আমার সই দিয়ে কি হবে না? হ্যাঁ, আমি সই দিলে টাকাগুলো কি আমার কাছে দেবে না? পরে সোহেল আসলে আমি ওকে বুঝিয়ে দেব। না, এটা তো সম্ভব না, কারণ ও যেহেতু প্রবাসী ছিল, সিগনেচারটা ওরই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আর শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব সিগনেচারটা করে আসতে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমি আসতে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে ও যেখানে গেছে আপনি একটু ওর সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করেন। আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 50 লক্ষ টাকা! এতগুলো টাকা একসাথে সোহেলের নামে আসবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এখন কি করব? সোহেলকে তো খবর দিয়ে আসছি, এখন সোহেলকে ছাড়া তো টাকাগুলো আমরা তুলতে পারবো না। না না, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এই টাকাগুলো যদি আমাদের হাতে আসে, তাহলে আমাদের সারা জীবন অনেক সুখে শান্তিতে কাটবে। রাসেলকে কোনো কাজকর্ম করতে হবে না। না না, আমি এক্ষুনি আগে রাসেলকে বলবো। ওকে ডাকি, দেখি কি করা যায়। কোথায় নিল? কি ব্যাপার, তুমি সোহেলের কবরের কাছে নিয়ে আসলা? কাহিনীকে বুঝলাম না তো। আরে এক চাচা আসছিল, এসে বলল সোহেলের নামে নাকি 50 লক্ষ টাকা আসছে প্রবাস থেকে। এখন যদি ওই টাকা তুলতে হয়, সোহেলের সিগনেচার লাগবে। কিন্তু এখন আমরা সোহেলকে কই পাবো? সোহেলকে তো আমরা কবর দিয়ে ফেলছি। সেজন্য এখানে আসছি, সোহেলের হাতের ছাপ নেব। কারণ আমরা তো সোহেলকে মেরে কবর দিইনি, ওকে তো আমরা জিন্দা কবর দিয়েছি। সেই জন্য এখন কবরটা খুঁড়ে সোহেলের লাশটা বের করে ওর হাতের সিগনেচারটা নিয়ে টাকা কয়টা নিতে হবে। এই টাকা যদি আমাদের হাতে আসে, আমাদের ভবিষ্যৎ একদম আলোকিত। তোমার আর সারা জীবন কিচ্ছু করতে হবে না। কি বলো, এত বড় একটা খুশির সংবাদ আর আমি মাত্র শুনলাম। যাই হোক, শোনো, আর লেট করলে হবে না। টাকা কিন্তু অনেকগুলা, বুঝছো? এখান থেকে মনে করেছো আমাদের ভবিষ্যৎ কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাবে। আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর একটা সেকেন্ডও এখানে আমরা দেরি করব না। আশেপাশে লোকজনও নাই, কেউ যদি আমাদেরকে এখানে দেখে ফেলে আরও বেশি সমস্যা হবে। কেউ আসার আগে আমরা তাড়াতাড়ি সোহেলকে বের করে ফেলি। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। উদালটা আমার কাছে দাও। কি ব্যাপার, সোহেলের লাশ কই? সেটাই তো আমিও ভাবছি। সোহেলকে তো আমরা এখানে কবর দিয়ে গেলাম, তাহলে সোহেল লাশটা কোথায় গেল? লাশ কি উদা হয়ে গেল নাকি মাটির সাথে মিশে গেল? এই পাগলের মতো কথাবার্তা বলো কেন? লাশ এত তাড়াতাড়ি মাটির সাথে কিভাবে মিশে যাবে? শোনো, মানুষ মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তো লাশ মাটির সাথে মিশে যায়, কিন্তু ওকে তো মাত্র কবর দিলাম, মাত্র 1 দিন হলো। না না, এর মধ্যে কেমন যেন আমার সন্দেহ মনে হচ্ছে। লাশটা গেল কই? আমারও খুব ভয় করছে, সোহেলের লাশ কোথায় গেল? আর সব থেকে বড় কথা হচ্ছে এতগুলো টাকা, সোহেলকে ছাড়া তো আর এতগুলো টাকা আমরা পাবো না। শোনো না, আমি একটা কথা বলি, চলো আমি আর তুমি মিলে ওই কাকাকে খুঁজি। ওই কাকাকে যে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুঝিয়ে এই টাকাগুলো আমাদের হাতে নিতেই হবে। তাছাড়া এতগুলো টাকা যদি আমরা হাতছাড়া করি, আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার। তুমি ঠিকই বলেছ। যে করেই হোক ওই কাকাকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত টাকা পয়সা তুমি হাত করে নিবা। আর সোহেলের ওয়ারিশ সম্পর্কে তো তুমি তো সমস্ত সম্পত্তির মালিক তুমি, ঠিক আছে? তাহলে ওর টাকা পয়সার মালিকও তুমি, যে করেই হোক।
কাকাকে ম্যানেজ করতেই হবে। চলো। চলো। এখন কি করি বলো তো? সোহেলকে আর কোথায় খুঁজবো? ওর লাশটাও তো গায়েব। আমি বুঝলাম না লাশটা গেল কই। আমি কিছুই জানি না। চলো। কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলা? নিশ্চয়ই সোহেলকে খুঁজতে। পেয়েছো সোহেলকে? আমরা সোহেলকে খুঁজতে গিয়েছিলাম, এই কথা আপনি কিভাবে জানেন? আমি জানি, আমি তোমাদের সব কিছু জানি। তোমরা সোহেলকে খুঁজে কি পেয়েছো? পাবে না তো, সোহেলকে তোমরা পাবে না। সোহেলকে পালে একমাত্র আমি পাবো। আপনি পাবেন মানে? হ্যাঁ, আমি পাবো। দেখতে চাও? সোহেল, এদিকে আসো। সোহেল, তুমি? কি ব্যাপার, এত সুন্দর কথা হঠাৎ করে তোতলা হয়ে গেল কেন? না, মানে তুমি এত তাড়াতাড়ি আপুদের বাড়ি থেকে চলে আসছো? আপদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তো আপদ বিপদেরই জায়গা। ওই জায়গার থেকে এত তাড়াতাড়ি তো আসার কথা না। তোমরা যেখানে রেখেছিলে না, ওটা বড় কঠিন জায়গা। তোমরা মনে করেছো তোমরাই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি চালাক। না, তোমাদের চাইতেও চালাক লোক আছে। কিন্তু সোহেল বেঁচে ফিরলো কিভাবে? হ্যাঁ, আমরা তো সোহেলকে চিন্তা খবর দিয়ে দিয়েছিলাম। এই দেখো, সত্য কথাটা মুখ দিয়ে বেরিয়েছে। তোমরা তাকে জিন্দা কবর দিয়েছো, কিন্তু কেমনে ফিরলো শুনবা? শুনতে চাও? তাহলে শোনো। কি ডাকলি কি কামে, সেই কথা কও। ভাইজান, কথা হচ্ছে কি, আচ্ছা, তুই আমতা আমতা করিস কেন? ভাইজান, ওই হচ্ছে বৌমা না, হ্যাঁ, বৌমার কি আছে? বৌমা না ইদানিং চলাফেরা আমার ভালো লাগতেছে না, কেমন কেমন যেন করে। কেমন কেমন করে মানে? মানে বুঝলাম না, সন্দেহজনক। মানে আমার চোখে ভাইজান বৌমা যখনই দেখি আমার কেমন যেন সন্দেহ লাগে। চলাফেরা, তারপরে যাই করুক না কে, ইদানিং ফোনে খুব ব্যস্ত থাকে। মনে হয় কি কারোর সাথেই মনে হয় কথা কয়ে শেষ করলো। আমার মনে হয় কি কারোর সাথে কথা কওয়ার জন্যে হন্তদন্ত হয়ে বাড়াই গেল। মানে আমি তোমার বোঝাতে পারতেছি না। যাই হোক ভাইজান, বিষয়টা আমি নিজেও বুঝতেছি না, আর তোমার বোঝাতেও পারতেছি না। হ্যাঁ, তোমাক যে জন্যে ডাকা, তুমি আমার বৌমার উপর একটু নজরদারি করবে। আপনি বাইরে বাইরে থাকেন, দোকানপাটে ঘোরেন, আর মুদ্রা কথা হলো বৌমা কিন্তু আপনার ফেসটা চেনে না। আপনি যে ওর মামা শ্বশুর এটা কিন্তু আপনি ধরতে পারবেন না। এই জন্যে বৌমাকে আপনি টকে টকে খেয়াল রাখবেন ও কি করে। আর ভাইজান, সোহেল তো বিদেশ থেকে চলে আইছে, আমার সোহেলদার যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আপনার কাছে আমি হাত জোর করতেছি ভাইজান। আচ্ছা, ঠিক আছে, তুই বললি, আমি দেখতেছি। তোর বৌমা যদি কোনো রকমের শয়তানি বুদ্ধি মনের মধ্যে থাকে, আমি ধরে ফেলবো। আর আমি থাকতে আমার ভাগ্নের কোনো ক্ষতি হবে এটা ভাবিস না। সে বিশ্বাস আপনার পর আছে ভাইজান। কথা আর বাড়াবো না, কোন দিক দিয়ে যেন দেখে ফেললে তো আর বিপদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তুই যা, ওকে নজরে দেখ আমি কিভাবে গোয়েন্দাগিরি করি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যান।
সোহেল 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 এই সোহেল বুঝতে পেরেছো এবার? শুধু এই কারণেই আমি আমার ভাইজানকে আগে থেকেই সতর্ক করি। কারণ কি জানো বৌমা, আমি তোমার হাব ভাব চাল চলন দেখে আগে থেকেই সন্দেহ করতেছিলাম। আমার ভিতরে একটা খটকা হচ্ছিল যে তোমার মনে মনে কিছু একটা চলতেছে, সেটা আমার ছেলের জন্য ভালো নাও হতে পারে, আমার ছেলের জন্য বিপদ হইতে পারে। আমি এইটা মাথায় রেখে আমার ভাইজানকে তোমাদের পিছনে লাগাই দেই, যে তোমরা কি করো না করো, কই যাও, যেন আমার ভাইজান সব গতি খেয়াল করতে পারে, দেখতে পারে, যেন আমার বেটাটার কোনো ক্ষতি না হয়। ভাইজান, আপনি যদি আমার কথা শুনে এইটুকু উপকার না করতেন, এই দুইজনকে চোখে চোখে না রাখতেন, আজ হয়তো আমি আমার সোহেলকে হারাই ফেলতাম। মা, কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। হয়তো আল্লাহ আমাকে বাঁচায় রাখবে জন্য মামাকে সময় মতো পাঠিয়ে দিয়েছিল। আরে বেঈমান, তুই আমার সঙ্গে এমনটা করতে পারলি? কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। শুধু তোকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করছি। জীবনে সুখ শান্তি শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিছি শুধু তোকে ভালো রাখার জন্য। মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, রোদ্রে পড়ছি, বৃষ্টিতে ভিজছি, শুধু তোকে ভালো রাখার জন্য। প্রত্যেকটা প্রবাসী চায় যে সে সারাদিন পরিশ্রম করবে, সারা বছর পরিশ্রম করবে, তার পরিবারের লোকজন ভালো থাকবে, তার প্রিয় মানুষগুলো ভালো থাকবে। আমি সেটাই চাইছিলাম। আমি চাইছিলাম আমি যত কষ্টেই থাকি আমার প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে, আমার মা ভালো থাকবে, আমার বউ ভালো থাকবে, তারা ভালো মন্দ খাবে, ভালো ভালো পোশাক পরবে, সেটা দেখে আমার শান্তি লাগবে। আমি তো তোকে অনেক ভালোবাসছিলাম, অনেক বিশ্বাসও করছিলাম, কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি তুই আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করবি। তুই পরকীয়ার কারণে আমার মতো প্রবাসীকে জিন্দা কবর দিতে পিছু পা হবি না। তুই আমাকে জিন্দা কবর দিলি। আরে বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলেও তার প্রতি মায়া হয়। সেই কুকুর যদি বিড়াল যদি মারা যায় তাহলে মানুষ আফসোস করে, কান্না করে। আমি তো মানুষ, আমি তোকে ভালোবাসছিলাম, আমি তোর স্বপ্ন পূরণ করার জন্য ওই দূর প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি। তুই যখন যেটা চাইছিস আমি তোর সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করছি। আমি চাইছি আমি যত কষ্টেই থাক তুই যেন ভালো থাকিস। আর তুই কি করলি? তুই অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করলি এবং আমাকে তোদের পথ থেকে সরানোর জন্য জিন্দা কবর দিয়ে দিলি। বাহ, এই ছিল আমার প্রতি তোর ভালোবাসা, এই ছিল আমার ভালোবাসার প্রতি তোর শ্রদ্ধা। তাহলে এতদিন যে আমাকে মিষ্টি মিষ্টি করে কথা বলতি সেগুলো সবই ছিল তোর ছলনা। মা, আর যাই হোক, এরকম ছলনাময়ী নারীর সঙ্গে আমি সংসার করব না, এরকম কালনাকিনী ডাইনির সঙ্গে আমি আর সংসার করব না। আমার তো ইচ্ছা হচ্ছে এই দুইটাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। তা না হলে আমাকে যেভাবে জিন্দা কবর দিছে ওদের দুজনকেও আমি জিন্দা কবর দিই। কিন্তু ওরা মানুষ না হলে আমি তো মানুষ, ওরা জানোয়ার হলেও আমি তো জানোয়ার নই, আমি একজন মানুষ। আমার বাবা আমার সেই শিক্ষা দেয়নি, তাই আমি তোদেরকে জিন্দা কবর দেওয়ার আগে তোরা দুইজনে এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যাবে। আর ফাদ্দার কখনো যেন আমার বাড়ির ত্রিসীমানায় তোদের ছায়াটাও না দেখে। আর যদি তোদের ছায়া এই বাড়িতে কখনো পড়ে তারপরে তোদের কি অবস্থা করব তোরা সেটা বুঝতে পারছিস না। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলছি। তাইলে আর কি, তোমাকে যখন ও রাখবে না তার মানে তো তুমি তো এখন থেকে ফকিরনি। শোনো, ওই ফকিরনি টোকেননি আমি টানতে পারবো না, কারণ আমি এমনিতে এতদিন তোমার টাকায় চলতাম। আর তোমাকে যদি আমি এখন ঘাড়ে নিয়ে যাই তোমাকে আমি চলাবো কীভাবে? যাই হোক, আমি এখন আসি। নিজে বাঁচলে বাপ দাদার নাম, আমি ভাগি।
এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা। সোহেল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষবারের জন্য একটা সুযোগ দাও। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। ক্ষমা? তাও তোর মতো মেয়েকে? তুই কি ভাবছিস তুই আমার কাছে ক্ষমা চাইবি আর আমি তোকে ক্ষমা করে দিব? আরে তোকে যদি আমি ক্ষমা করে দিই, তোকে রেখে যদি আমি আবার প্রবাসে যাই, তাহলে তুই কি করবি? তুই আবার অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করবি। আর আমি ওই জায়গা থেকে আফসোস করব, টেনশন করব, না জানি আমার বিছানা আমার বাড়িতে অন্য একটা ছেলের সঙ্গে আমার বউ ফষ্টি নষ্টি করছে। না, আমি সেটা মেনে নিতে পারবো না, কারণ তোর মতো জঘন্য খারাপ মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। যা বেরা বলছি। মা চলো, মামা চলো।